আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলা হয় না। আপনাদের মতামত আপনারা কিভাবে দেখছেন? এই যে নতুন সরকার যে আসলো, 17 ফেব্রুয়ারি শপথ নিল, মার্চ এপ্রিল প্রায় 2 মাসের কাছাকাছি এই সরকার। তো এই 2 মাসে সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন? এই সবকিছু নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমার প্রোগ্রামের এখানে কমেন্টসে আপনারা লিংক পাবেন। সেই লিংকে আপনারা ক্লিক করে আমার সঙ্গে যোগ দিতে পারেন। সেই লিংক দিয়ে দেওয়া হয়েছে। এবং আমি চাই যে আপনাদের যে মতামত আপনারা যারা শেয়ার করবেন, সংক্ষেপে যদি বলেন আপনারা আসলে কিভাবে দেখছেন এই সরকারকে? এই সরকারের যে 2 মাস, এই 2 মাসের কার্যক্রমে আপনারা কতটুকু সন্তুষ্ট? সরকার কেমন করছে? সরকারের কি করা উচিত? কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার নানা ধরনের বিতর্কের মধ্যে ঢুকে গেছে। বিশেষ করে জুলাই সনদ, গণভোট এই বিষয়গুলো নিয়ে সরকারের যে অবস্থা আমরা দেখছি, সেই অবস্থায় আসলে আমরা নিজেরাই একটু শঙ্কিত এবং চিন্তিত যে সরকার আসলে কিভাবে অ্যাক্ট করছে। আমি যদি আপনাদেরকে আজকে সংবাদপত্রের একটা সংবাদের জায়গা থেকে যদি দেখাই, যে বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির বলছেন যে সরকার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলছেন যে সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মেনে নেওয়া হবে না, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি একটা অনুষ্ঠানে বলছিলেন। জুলাই জাদুঘরকে সরকার দলীয়করণ করেছে উল্লেখ করে জামাতের আমির অভিযোগ করেন, বিএনপির সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতিসংঘে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে। এটি তিনি বলছেন। পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেকটা সংবাদ যদি দেখাই, সেই সংবাদের থেকে আমি আমাদের আরেকজন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির জোটের সংসদ সদস্য, তিনি বলছেন যে জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলছেন যে জুলাই সনদ ইস্যুতে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, বিজেপি চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলছেন যে আমরা জুলাই সনদ মানি না বা মানবো না। আমরা জুলাই সনদকে মানি, জুলাই সনদের প্রত্যেকটা দফাকে সম্মান করি, জুলাই সনদের স্পিরিটকে আমরা ধারণ করব। একই সঙ্গে আমরাও সংবিধানকে রেসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন, আইনমন্ত্রীও দিয়েছেন। আসলে আমরা আমাদের মতো করে করব। প্রধানমন্ত্রীর আশ্বাস, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, আইনমন্ত্রীর আশ্বাস, এগুলো আসলে খুবই ইনম্যাটেরিয়াল। এগুলোতে কিছু যায় আসে না। কারণ বর্তমান সরকার কিন্তু সরকার পরিবর্তনের জন্য সরকার নয়। মানে এত রক্তের বিনিময়ে, এত আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার কিন্তু আপনার সংস্কার হওয়ার জন্যই এই সরকার আসলে মূল দায়িত্ব সরকারের। এই সরকার কিন্তু রেগুলার কোনো সরকার না যে সরকার একদল গেলেও আরেক দল ক্ষমতায় আসলে, এমন কিন্তু কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। তবে আমরা খুবই দুঃখিত যে আমাদেরকে প্রথমেই খুবই হতাশ করেছেন আমাদের ইউনূস সরকার। ইউনূস সরকারের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের জায়গাটা থেকে ইউনূস সরকার আসলে জুলাই সনদ বা সকল কিছুকে তিনি কি বলবো উপেক্ষা করেছেন বলা চলে। তিনি এতটা অযোগ্যতার পরিচয় দিয়েছেন, এতটা অদক্ষতার পরিচয় দিয়েছেন যে আমরা খুবই হতাশ যে আমরা এই মানুষটির উপর আস্থা রেখে বা এই মানুষটিকে আমাদের সরকারের দায়িত্ব দিয়ে আমরা যে ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল আসলে আমরা এখন দিচ্ছি। কারণ অধিকাংশ বিষয়গুলোই কিন্তু ইউনূস সরকারের ঠিক করে যাওয়ার কথা ছিল। ইউনূস সরকার চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু আনফরচুনেটলি তিনি কিছুই করেন নাই। আনফরচুনেটলি তিনি শুধুমাত্র কি বলবো মোটিভেশনাল নানা ধরনের স্পিচ দিয়ে গেছেন। আমি দেখছি যে আমাদের সাথে অনেকে যোগ দিচ্ছেন, আবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যারা কথা বলতে চান তারা কথা বলতে পারেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আপনাদের মতামত জানতে চাই। যেমন আমাদের এখানে একজন কমেন্টস করেছেন, সরকার আওয়ামী লীগের প্রভাষণ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। এটি সাধারণ মানুষের একটা বড় অংশ মানুষের এরকম একটা ধারণা যে তারা আওয়ামী লীগের পথে হাঁটছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বর্তমান সরকার জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে, নানা ধরনের কথা বলছে, কিন্তু আসলে তারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের আরেকজন দর্শক বলছেন যে বিপ্লবী সরকার গঠন করো, নতুন সংবিধান তৈরি করো। বিপ্লবী সরকার গঠন করার আসলে এখন কোনো পথ আছে বলে আমার মনে হয় না। কারণ ওই সময়টা পার হয়ে গেছে। ওই সময়টাই আমাদের কি বলবো রাজনৈতিক নেতা যারা ছিলেন তাদের যে বুদ্ধিমত্তার যে পর্যায়ে আমরা দেখেছি, তাদের দেশপ্রেমের যে ভয়াবহতা আমরা দেখেছি আর কি। নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজের ধান্দায় তারা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যেতে চায় নাই। আর সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হাসিনার নিয়োগ করা গোয়েন্দা সংস্থার লোকজন। এবং আপনারা যদি দেখেন যে আরেকটি কমেন্ট যদি আমি বলি, সেটি হচ্ছে গণভোটের শপথ অস্বীকার করা, অবৈধ সংসদ অধিবেশন স্থায়ীভাবে বয়কট করে এমন একটি আহ্বান আসছে। পাশাপাশি
যেমন একজন একজন দর্শক বলছেন যে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে, তারা জনগণের কোনো কথা শুনছে না, তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এটা আসলে ভেরি আর্লি টু কমেন্ট এই বিষয়টা নিয়ে। অর্থাৎ মানুষের মধ্যে যে চেতনা, যে যে বিপ্লবী চেতনা, সেই বিপ্লবী চেতনার জায়গাটা কিন্তু আপনি সহজে ধ্বংস করতে পারবেন না। কারণ জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সাফল্যের যে জায়গাটা, সেটি হচ্ছে যে জুলাই বিপ্লব আমাদের মানুষের মধ্যে হাসিনার গত কি বলবো 17 বছরের যে ভয় ভীতি মানুষের মধ্যে হাসিনা ঢুকিয়েছিল, সেই ভয় ভীতি আসলে জুলাই বিপ্লবে মানুষ কাটিয়ে উঠেছে। সেই ভয় ভীতির জায়গাটা যদি আমরা অতিক্রম করতে না পারি, সেই ভয় ভীতির জায়গাটা যদি আমরা মানে কি বলবো, সরকার যদি মনে করে যে মানুষ অতীতের মতোই ভয় পাবে, মানুষ অতীতের মতোই কথা বলবে না, মানুষ আতঙ্কে থাকবে, পুলিশ দিয়ে দমন করা যাবে, মামলা দিয়ে দমন করা যাবে, আমার মনে হয় যে মানুষের মধ্যে বিষয়টা কাজ করছে না। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন মানুষ কিন্তু অনেক বেশি সাহসী, মানুষ কিন্তু অনেক বেশি ভোকাল, মানুষ কিন্তু ন্যায় অন্যায় নিয়ে অনেক বেশি সরাসরি কথা বলছেন। তো সেই জায়গাটা আমি মনে করি যে জুলাই বিপ্লবকে অস্বীকার করে প্রথাগতভাবে যদি সরকার চালানোর চেষ্টা কেউ করেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ গত প্রায় 2 মাস মেয়াদেই আসলে বিএনপি যেই সমালোচনাগুলোর সম্মুখীন হওয়ার কথা ছিল না, যে বিষয়গুলোতে বিএনপির আরো বেশি স্পষ্ট থাকার কথা ছিল, সেই জায়গাগুলো কেমন যেন করে বিএনপি জড়িয়ে যাচ্ছে, কেমন করে যেন এই সরকার, বিএনপি সরকার কেমন করে যেন তালগোল পাকিয়ে ফেলছে। তো আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন, কিন্তু আমি আসলে তাদের যে ক্যামেরার যে অবস্থা দেখছি খুবই ডার্ক, খুবই দুইজনকে আমি একটু নেই, তারপর আমাদের অনেক কমেন্টস আছে, এই কমেন্টস গুলো থেকে আমি একটু কথা বলবো। আপনি একটু জনাব ইসমাইল সাহেব, আপনার কথা শুনি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনসল ভাই কেমন আছেন? জি আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? ভাই আপনাকে অনেকদিন পর আপনার লাইভে সংযোগ হলাম, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনি হলেন মজলুম সাংবাদিক, এবং এই কয়টা সাংবাদিক যারা আছেন, যারা এই বাংলাদেশের জন্য 5 আগস্ট পর্যন্ত যারা কষ্ট করেন, তাদের ভিতরে আপনারা একজন। তার ভিতরে বিরোধী দলের নেতা অধিক সংখ্যাতে আপনাদের কথা নিয়েছেন, আপনার বোনের কথাও নিয়েছেন। কিন্তু এই বিএনপি, আমি কিন্তু 25 বছর আগে বিএনপি ছাড়া একজন কর্মী, তখন তো বিএনপি খুবই ভালো ছিল। এখন তো বিএনপি যে নাই, আলগা শকর আদায় করে এখনকার বিএনপি আমার প্রয়োজন নাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এখনো ভালোবাসি, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এখনো ভালোবাসি। কিন্তু এখন বর্তমান যে বিএনপি, জুলাই যদি না হতো, আজকে তারেক রহমান কি প্রধানমন্ত্রী হতে পারতো? এই যে এন্ডালির রহমান পারতো, যে সংসদে আইসে যে সমস্ত কথাগুলো বলতেছে, আজকে সেই কথা বলতে পারতো? আপনি দেখেন, তার আত্মীয় স্বজন তো, তার শ্বশুর যাই সব তো হচ্ছে আওয়ামী লীগ। তারা কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? আমার মনে হয় না। কারণ আমাদের ওই আপনাদেরকে আবার 5 আগস্ট আগে যেভাবে অনলাইনে আওয়াজ তুলছেন, এখনো সেভাবে আওয়াজ তুলতে হবে। আমরা ইনশাল্লাহ আছি। আমরা তো দেশের বাইরে থাকি, আমরা দেশের বাইরে থেকে আমরা নিজের ফেসবুক থেকে আমরা অনেক কথা বলছি। আমরা ঝুঁকির সম্মুখীন হয়েছি, আমাদের থেকে আপনারা বেশি হয়েছেন। অতএব আপনারা ওই আগের মতো সৎকার হন। আমরাও ইনশাল্লাহ প্রবাস থেকে প্রয়োজন হলে আমরা বন্ধ করে দিব। বিএনপি যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, আমরা সব বন্ধ করে দিব ইনশাল্লাহ। ভাই আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা কথা বলছেন, দয়া করে আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, না হলে আপনাদের সাউন্ড গুলো আমাদেরকে একটু কি বলবো, এখানে অন্যরকম ভাবে চলে আসে, অন্যের কথা শুনতে সমস্যা হয়। তো আমি আরেকজন দর্শকের কাছে যাই। আরমান মাহমুদ, না উনি হচ্ছে, জি আরমান, আপনার কথা শুনি। জি শোনা যায়, আপনি বলেন। জি, 2 মাসের বিএনপি সরকার কেমন দেখছেন? আমি দীর্ঘ 6-7 বছর ধরে আপনাকে ফলো করি, আপনার প্রত্যেকটি প্রোগ্রাম দেখার চেষ্টা করি। তো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে সেটি হচ্ছে ডক্টর ইউনূসের সাথে জামাত, বিএনপি, এনসিপি একটা সমঝোতার একটা নির্বাচন করেছে। এই সমঝোতার নির্বাচন নিয়ে আপনি জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যাশা করবেন, এটা এক ধরনের বুক আমি যদি মনে করি। যে জামাত, এনসিপি ইউনূসের কাছে ধর্ণা দিয়ে নির্বাচনে গেছে, এবং তারা জানে যে বিএনপি গাদ্দারি করবে, বিএনপি এগুলো মানবে না, তারা খুব ভালো করেই জানে। এরপরেও তারা কিন্তু নির্বাচনে গেছে, গিয়ে এখন তারা জুলাই বাস্তবায়ন হয়নি, জুলাই বাস্তবায়ন হয়নি বলে কান্না করছে। এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। আমাকে শোনা যায়? মনে হয় ইকো হচ্ছে কথাটা। বলেন, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি ধন্যবাদ। কোথাও একটা জায়গা থেকে ইকো হচ্ছে, বাকিদেরকে আমি অনুরোধ করছি একটু মিউট করার জন্য। একটু মিউট করে রাখেন সবাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আমাদের। জি বলেন। জি ধন্যবাদ।
যে তো এখন আপনার কি মনে হয় যে 2 মাসের বিএনপির কি করা উচিত? বিএনপি কোন দিকে গেলে আপনি মনে করবেন যে সঠিকভাবে যাচ্ছে বিএনপি? কি মনে করবেন আপনি? এই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, বিএনপি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে ধর্ণা দিয়ে যে ক্ষমতা গ্রহণ করেছে, এই জায়গায় এই দুটি রাষ্ট্রের বাইরে গিয়ে বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়াটা কোনোমতে সম্ভব না। এই জায়গা থেকে তারা যেভাবে প্রেসক্রাইব করবে সেই প্রেসক্রিপশনটাই বাস্তবায়ন করবে বলে আমার মনে হচ্ছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আরমান মাহমুদ। নিশ্চয়ই এই সরকারের যারা আছেন তারা যদি আপনার কথা শোনেন, তারা নিশ্চয়ই যদি কোনো উপলব্ধি হয়, সেটি আমাদের ভালো হবে আমাদের জন্য। মোহাম্মদ সোহেল আপনার কথা শুনি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান বলেন। আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দিচ্ছি। অনেকদিন পর আপনার মতো একজন প্রিয় মানুষের চ্যানেলে আসতে পেরেছি, কিছু সুযোগ পেয়েছি। আপনার বিষয়টা হচ্ছে কেমন করছেন সরকার। সরকারের জায়গা থেকে 100% ভালো হলেও কিন্তু কিছু জনতার ক্ষেত্রে 100% নয় 0% অবস্থান করতেছে। এমনটা প্রত্যেকটা মানুষের ইগো কাজ না করলেও কিছু মানুষের ইগো কাজ করবে, এটা স্বাভাবিক। কারণ একটা মানুষ সবার প্রিয় হতে পারে না। আমি একটা বিষয়ে কথা বলি, কারণ এই সরকার আদৌ আসছে হয়তো 2 মাস হোক, 2.5 মাস হোক, যাই হোক না কেন, কিন্তু এই সরকারের যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা আগামীতে, এই চ্যালেঞ্জের মোকাবেলা দিয়ে জনগণের কাছে কিন্তু সরকারকে ভালো কিছু উপহার দিতে হবে। যদি উপহার দিতে না পারে, তাহলে এই সরকার আগামীতে কি দেশ পরিচালনা করার জন্য কোনো এখতিয়ার রাখবে কিনা সেটাও কিন্তু জনতা ডিসাইড করে নেবে। কারণ আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি আপনার চ্যানেলে এই জন্যই আসছি। আমি আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা অনেক কষ্টের বিনিময়ে সংগ্রহ করেছি, আপনার সাথে কিছু ব্যক্তিগত বিষয় নয় এবং কিছু আলোচনা করার জন্য এটা আপনার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি আমার বিষয় হচ্ছে, এই সরকারের যে সাবজেক্ট গুলো রয়েছে, এখানে দুইটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ। এটা যদি আপনার জনগণের সেবকে যদি পরিণতি করতে না পারে, তাহলে এই সরকার বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে কিনা সেটাও ডিসাইড করবে জনতা। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনি ভালো কথা বলেছেন। আসলে আইন শৃঙ্খলা, আমাদের পুলিশ এবং জনগণের নিরাপত্তা, পুলিশের আচরণ, অনেক কিছুই পরিবর্তনের কথা। বিচার বিভাগের একটা আমূল পরিবর্তনের কথা, আমাদের দুর্নীতি দমনের একটা বিশাল পরিবর্তন হওয়ার কথা। তো 2 মাসে আসলে কতটুকু আগাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। আমাদের একজন কমেন্টস করছেন, জনগণের রায়কে উপেক্ষা করার ফল বিএনপি এবং সালাউদ্দিন উপলব্ধি করতে পারছে না। সংবিধান নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, এখানে কমেন্টস আছে। একজন বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপির দিন শেষ। তো আমরা একটু আরেকজন দর্শকের কাছে যাই। এম এইচ শাহজালাল আপনার কথা শুনি। কেমন দেখছেন সরকারের 2 মাসে, কেমন মনে হচ্ছে? সালাম আলাইকুম, কেমন আছেন জনাব ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই বলেন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আমি আসলে বেশি কিছু বলবো না, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো। এটা হচ্ছে, আপনারা দেখছেন যে ইউনূস সরকারের আমলে যে স্টেপ গুলো নিছে ইউনূস সরকার, ভালো হোক বা খারাপ হোক, যাই হোক নিছে, কিন্তু আমি একবার আপনাকে বলছিলাম, ভারতীয় মিডিয়ার বিষয়ে বলছিলাম আরো অনেক আগে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার ভারতীয় মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং ইউটিউবার যারা আছে, আমি মোটামুটি সবাইকে শুনি, সবাইকে দেখি, এই সরকারের আমলে তারা একদম চুপ, কোনো কথা নাই। সরকারের, আমাদের মূল পয়েন্ট, ভারত যে সরকারের বিরোধিতা করবে ওই সরকার হচ্ছে দেশপ্রেমী সরকার, কিন্তু এই সরকারের কোনো বিরোধিতা করতেছে না ভারত, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট হইতেছে আপনার, এই এই সংবিধান নিয়ে যে কথা বলতেছে সালাউদ্দিন আহমেদ, সে কিন্তু ছিল ইন্ডিয়ায়, শিলং ছিল। সে শিলং থেকে 5 আগস্টের পরে তারে ছেড়ে দিল, কিন্তু সে আরো আগে আসা কথা ছিল। শেখ হাসিনা সরকার কিন্তু তারা ট্রাভেল পাস দিয়ে দিছিল শেখ হাসিনার আমলে, কিন্তু সে আসেনি। সে ছিল শিলংয়ে থেকে হঠাৎ করে চলে আসলো, আইসা আপনার দেশে ঢুকে গেল। এবং কি যারা শেখ হাসিনার সাপোর্ট দিয়েছিল, যে ব্যবসায়ীরা, তাদের সাথে হঠাৎ করে ভালো সম্পর্ক হয়ে গেল। তারপর সে আসলো, আহ, এখন সে সংবিধানের সবকিছু বুঝে। তখন তো সে দেশে ছিল না। আচ্ছা, সে আসছে, তারে ভারত পাঠাইছে, এটা কি সবাই জানে। তার এই জন্য তো বলে র সালাউদ্দিন বলে। কেন বলে? তাকে র সালাউদ্দিন এই কারণে বলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার, এই তারেক রহমান বিদেশ থেকে সে আসার আগে বলছে যে দেশে আসার জন্য যে বিষয়টা, এটা তার হাতে নেই। সে নিজে কন্ট্রোল করে না, সে দেশে আসবে, তার মা অসুস্থ। তারপর আসলো, আইসা সংসদ কিভাবে চালাইতে আছে, সব প্রশ্নের উত্তর খালি সালাউদ্দিন দেয়, সে বসে টেবিল থাপড়ায়। আরে এটা কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নাকি? হ্যাঁ, বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী মানুষের টেবিল থাপড়ায় না লেগে সে কথা বলে। আগে প্রশ্ন উত্তর দিবে। জি সাজারুল সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলেছেন এবং অনেকে বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সংসদে তার বক্তব্যটা সাধারণ মানুষ শুনতে চান, তার জায়গাটা থেকে তার ব্যাখ্যা শুনতে চান। সাধারণ মানুষ মনে করেন যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার পক্ষে অন্য কারো বক্তব্য দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না বা ঠিক হবে না। জনাব ওমর, আপনার কথা শুনি। আপনার 2 মাসের সরকার কেমন দেখছেন? জি।
জি, আসসালামু আলাইকুম। কনক ভাই, আমার কথা শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, 2 মাসের সরকার কেমন চলতেছে? প্রথম দিন থেকে শুরু করি তাহলে। 2018 সালের নির্বাচনে হুম। 2018 সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিলি কেন? এটা নিয়ে শুরু হলো যে 4 সন্তানের জননীকে দর্শন করা হলো। 2026 এর নির্বাচনে আপনার ধানের শীষে ভোট দেশ নাই কেন? এটার জন্য দর্শন করা হলো। এটা হলো শুরু। দ্বিতীয় কথা হলো সরকার শপথ গ্রহণ করলো, তাও সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেন নাই। ব্যাখ্যা দিল কি এটা কোনো সংবিধানে নাই। কিন্তু ওই একই জুলাই সনদের অধীনে আপনার নির্বাচন হলো, সেটার শপথ তেনারা গ্রহণ করলেন। কিন্তু সংবিধান সংস্কারের জন্য তেনারা কোনো আপনার শপথ গ্রহণ করলেন না। আবার তেনারা সালাউদ্দিন সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এখন বর্তমানে আসলে ডিফেক্ট একটা প্রধানমন্ত্রী, তিনি বলতেছেন যে সংবিধান সংস্কার করা যায় না, এটা রহিত করা হয়, সাসপেন্ড করা হয় অথবা সংশোধন করা হয়, কিন্তু সংস্কার করা যায় না। অথচ 3031 দফার প্রথম দফায় হলো সংবিধান সংস্কার আমরা করব ক্ষমতায় আসার পরে। বর্তমান সরকারের 2 মাস বয়সে 2 মাস তো হয় না, এখন মনে হয় না 2 মাস হয়ে গেছে। 2 মাসের ঋণ 2 মাসের ঋণ হলো স্থানীয় ব্যাংক মানে ন্যাশনাল ব্যাংকগুলো থেকে 41,000 কোটি টাকা। আপনি ভাবতে পারেন 41,000 কোটি টাকা ঋণ করে ফেলছে অলরেডি। আর ওনারা বলতেছেন যে নির্বাচনের কালি শুকায় না, এর মধ্যে ফ্যামিলি কার্ড দিয়ে ফেলছেন। মানে এটা আজও আমরা একটা দেশে আছি। এখন জি। মেন কথা হচ্ছে যে আমাদের কথা হচ্ছে যে ভাই আপনি ঋণ করেন, যাই কিছু করেন, এমনি তো ঋণের বোঝা আমাদের মাথায় আছে। আপনি আমাদের জুলাই সনদটা বাস্তবায়ন করেন, এবং যেগুলো আছে 133টা জুলাই সনদের মধ্যে ওনারা কিন্তু 20টা মানতেছেন না, নোটার দিচ্ছেন। কোনগুলা? একজন প্রধানমন্ত্রী 10 বছর বেশি হতে থাকতে পারবে না, দলীয় প্রধান সংস্কার প্রধান এক হতে পারবেন না। তারপরে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা সচিবালয়ের আন্ডারে হবে। তারপরে আপনার দুর্নীতি দমন কমিশন আলাদাভাবে হবে, মানবাধিকার কমিশন, ঘুম কমিশন, সবগুলো অধ্যাদেশগুলো আমরা এখন বর্তমানে বাদ দিয়ে ফেলতেছেন। কেন বাদ দিতেছেন? 2/3 মেজরিটি। আমরা এটা বলবো যে শেখ হাসিনার সংসদে 300 জন এমপি ছিল, সমস্যা ছিল না। আমরা জানি কিভাবে কি করতে হয়। এখন 2/3 মেজরিটি জোট দেখান, তাহলে জোট দেখাতে পারেন, রাজপথে আমরা আছি। এটাই কথা। ধন্যবাদ সালাম আলাইকুম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমরা জনাব যোগ দিয়েছেন এখানে, আমরা দেখছি মারুফ, জনাব মারুফ, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন এবং আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? জি আছি ভাই, আলহামদুলিল্লাহ। বলেন আপনার মতামত শুনি, কিভাবে দেখছেন আমি 2 মাসের ইলিয়াস ভাইয়ের এলাকার লোক। আমি জানি না আমার কি অবস্থা হয়, জানি না, আমার কথা বলবো। এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে আমার এলাকার একটা ছোট্ট কথা বলে তারপরে আমি শুরু করি। আমার এলাকায় আমার নিজস্ব জমি 15 বছর আওয়ামী লীগ সরকার খাইছিল। 5 আগস্টের পরে জানি আওয়ামী লীগ নাই, আমরা দখল করে নেব গেলাম। পরের দিন রাত্রিবেলা আমাদের খুঁজতে চলে আসলো সন্ত্রাসী বাহিনী বিএনপির। তারা বলে যে 15 বছর ওরা খাইছে, এখন আমরা 15 বছর খাবো। এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গেছি, কোনো সমাধান হয়নি, এখন বিএনপি খাচ্ছে। আর দ্বিতীয় কথা, এখন সার্বিক বিষয় যেটা অবস্থা, সালাউদ্দিন সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তার যে স্ট্রাকচার, সে সব জানতার সংশয়ের মতো সব জানে সে, এবং কাউকে কথা বলতে দিচ্ছে না। আজকে একটা আইনমন্ত্রী এবং তার একটা যে প্রেস কনফারেন্স হলো, সেখানে তার যে অবস্থা, সেটা দেখে আসলে আমরা খুবই হতাশ। এবং তারা যেভাবে আগাচ্ছে সেটা আসলে খুব ভালো কিছু দেশের জন্য হবে না। এটাই আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মারুফ, চুয়াডাঙ্গা থেকে আপনি যুক্ত হয়েছেন। আমরা আসসালামু আলাইকুম। জি, হেফাজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্যার কেমন আসসালাম। আছেন? ভালো? আপনার ক্যামেরা বন্ধ ভালো করেন। আছেন? কি ক্যামেরা নাই? স্যার আমার ফ্রন্ট ক্যামেরা একটু ডিস্টার্ব আছে, এই জন্য। আচ্ছা বলেন, ভালো আছেন? আপনি দেশের সরকার কেমন দেখছেন বলেন। স্যার আমি সরকারের পক্ষে আমি অতটুকু জানি না, আমি প্রবাসে থাকি। তবে আমি আপনার কাছে আমি আন্দোলনের সময় ইলিয়াস ভাইয়ের কাছে গেছিলাম প্রবাসীদের নিয়ে একটা কথা বলছিলাম। তারপরে আজকে বলছি, আমি যত আইন দেখতেছি সবগুলো এক জায়গায় রাখে বাংলাদেশে সবচাইতে দুর্নীতির কারণে আজকে বাংলাদেশ এত পিছনে। সেই দুর্নীতির বিরুদ্ধে যে একটা আইন করতেছে না। যেমন আমার একটা আশা ছিল, কি বলেন, মানে এটা আমি নন এডুকেটেড পারসন নাকি, এই উদ্দেশ্যে বলতেছি আপনাকে, বুঝাইতে পারতেছি না জানি না। বাংলাদেশে যদি 1 টাকা থেকে 1 লক্ষ টাকা দুর্নীতি করলে আজীবনের জন্য তার চাকরিটা চলে যাবে, কিন্তু 1 বছর জেল। তো 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা দিলে দুর্নীতি করলে আজীবনের জন্য তার চাকরিটা চলে যাবে, 5 বছর জেল। 10 লক্ষ টাকার উপরে গেলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দুর্নীতির কারণে যদি এইরকম একটা আইন করে, তাহলে বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ বলে মনে করেন আপনি? আমার কাছে দুইটা আছে। এই যদি আইনটা যদি করে, 1 নম্বরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত মানুষ বেকার আছে, সবগুলো ভালো মানুষ চাকরিতে জয়েন হবে, ও খারাপ মানুষগুলো চাকরি থেকে বাইর হয়ে যাবে 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে, যে আমার দেশ এত রিসোর্স থাকার পরে প্রবাসী থেকে দুর্নীতির কারণে আমরা সব সময় ইউটিউব খুললে দেখতে পাচ্ছি কৃষি অফিসের দুর্নীতি, অমুকের দুর্নীতি, রাস্তাঘাটের দুর্নীতি। দুর্নীতির জন্য কতটুকু আইন করলে আপনি বাংলাদেশের জন্য মানে এটা কি বলবো, মানে ভালো হয়? আপনার কি মতামত জানতে চাই আমি। বুঝতে পারছি, আপনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন। দেখা যাক সরকার কি করে, মাত্র তো 2 মাস যাচ্ছে। আমাকে যদি এখন বলা হয়, মানে এটা কোথায় আছে, 1 লক্ষ টাকা দুর্নীতি করলে আজীবনের জন্য চাকরি চলে যাবে, এটার আবিষ্কারক আমি, আমার দেশে, আমি কেন আরেকজন, আমার দেশে আমি আবিষ্কারক, এইটা আমার দেশের আবিষ্কার।
1 লক্ষ টাকা দুর্নীতি করলে আজীবনের জন্য চাকরি চলে যাবে। এমনকি যারা নির্বাচিত মানুষ আছে, মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, আর জীবনে নির্বাচনের কোনো পর্যায়ে দাঁড়াইতে পারবে না, এরকম নিষেধাজ্ঞা করা হবে। রহমান সাহেব, ধন্যবাদ আপনার মতামতের জন্য, গুরুত্বপূর্ণ মতামত। আপনি কি আছেন? আমি বুঝতে পারছি না। জনাব আহমেদ, আপনি আছেন? ক্যামেরা নাই বা কিছু পাচ্ছি না আমি। যাই হোক, আমার দর্শকদের কিছু মতামত নেই। অনেকেই আসলে বিএনপির এই 2 মাসের এই সময়টাতে আমার মনে হয় যেন বিএনপির সিনিয়র নেতৃত্ব হয় তাদের অবস্থান স্পষ্ট করতে পারছেন না, অথবা যারা মন্ত্রী হয়েছেন, যারা এমপি হয়েছেন, তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো মানুষকে একটু রং ধারণা দিচ্ছে। মানে মানুষের কাছে কনসেপ্টে ক্লিয়ার হচ্ছে না বিএনপি সরকারের মূল জায়গাতে। যেমন এখানে একজন দর্শক কমেন্টস করেছেন, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে অন্তর্নিহিত আছে বিএনপির আসল স্লোগান সবার আগে ভারত। ভারতের ব্যাপারে মানুষের যে ক্ষোভ বা যে কি বলবো নেগেটিভ যে মানসিকতা, সেটি কাটানোর কোনো উদ্যোগ ভারতের পক্ষ থেকে নেওয়া হয়নি। আপনারা জানেন যে এখনো পলাতক হাসিনা ভারতের শেল্টারেই আছে। সেটি আরেকটা বড় সমস্যা, যে ভারত বাংলাদেশের একটা অন্যতম গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেটি আসলে বিল্ড আপ হওয়া খুবই কঠিন। তারপরে একজন দর্শক বলেছেন যে আমরা যারা আপনাদের টকশোতে কথা বলেছি তারা এখন হামলার শিকার হচ্ছে বিএনপির কাছ থেকে। হামলার শিকার হলে অবশ্যই সেটি আপনারা প্রতিরোধ করবেন, কারণ জনগণকে হামলা মামলা ভয় দেখিয়ে চুপ রাখার জন্য হাসিনার যে পরিণতি, সেটি থেকে যদি বিএনপি কোনো শিক্ষা না নেয়, তারা যদি মনে করে যে কণ্ঠরোধ করতে পারবে হামলা করে, ভয় দেখিয়ে, মামলা করে, তাহলে বিএনপির কতদিন আসলে টিকবে সেটি নিয়ে এখনই প্রশ্ন চলে আসবে। এই প্রসঙ্গটি আমরা অলরেডি কথা বলেছি। একজন বলছেন তারেক রহমান সংসদে কথা বলে না, সালাউদ্দিনকে দিয়ে বলেন, অদ্ভুত মনে হচ্ছে। একজন লিখেছেন, কমেন্টস করেছেন রিলোডিং বলতে তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে হয়তো ফ্যাসিবাদী আচরণগুলো রিলোডিং হচ্ছে। আরেকজন কমেন্টস করেছেন, আমি একজন সাধারণ দেশপ্রেমিক হিসেবে আমার মনে হয় ইউনূস সরকার ওয়াকার ইন্ডিয়ার হাতে জিম্মি ছিল, এই বিএনপি সরকার মনে হয় ওয়াকার ইন্ডিয়ার হাতে জিম্মি আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার আসলে 5ই আগস্টের দিকে বা 3রা আগস্টের পরে তার একটা ভূমিকা, তার একটা অবস্থান পরিবর্তন করলেও তার পরবর্তী সময়ে ইউনূস সরকারকে যেভাবে অসহযোগিতা করা হয়েছে, সম্পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী যেই অথর্বতার পরিচয় দিয়েছে, সেই জায়গাটা থেকে তার প্রতি আসলে তিনি যেই জায়গাটায় পৌঁছাতে পারতেন সম্মানের, সেই জায়গাটা থেকে তিনি সাধারণ মানুষের কাছে কিন্তু তার সেই অবস্থান তৈরি করতে পারেন নাই। তারা মানুষ মনে করেন যে জেনারেল ওয়াকার এখনো হাসিনা এবং ইন্ডিয়ার পক্ষে কাজ করছেন। তার কার্যক্রমে, তার যেই আচরণে, এইগুলো মানুষের কাছে আরো বেশি স্পষ্ট হচ্ছে, এবং ইউনূস সরকারের ব্যর্থতার পেছনে জেনারেল ওয়াকার গংদের একটা বড় ভূমিকা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটি আমিও মনে করি। আরেকটি কমেন্টস আছে এখানে, সেটি হচ্ছে জান দেব জুলাই দেব না। অর্থাৎ যারা জুলাই বিপ্লবের সঙ্গে অংশ ছিলেন, এই যে তাদের বক্তব্য, জান দেব জুলাই দেব না, এই স্লোগানের সঙ্গে আসলে আমরা সবাই একমত। কারণ আমরা তো ভাই প্রতি 5 বছর পর পর, 10 বছর পর পর, 15 বছর পর পর আমরা তো বুকে রক্ত দেব না, আমরা এত পরিশ্রম করবো না। আমরা বাংলাদেশটাকে ধরেন জুলাই বিপ্লব পরবর্তী যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমাদের আর কি করণীয় আছে? সাধারণ মানুষ আর কি করতে পারে? এই দেশকে ভালোবেসে স্বৈরাচারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায়, আইনের অধিকার প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায় মানুষ আর কত রক্ত দেবে? মানুষ তো ক্রমাগত এই জায়গাগুলো কাজ করেই যাচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে আমি মনে করি যে বিএনপি সরকার মাত্র 2 মাসে, এই 2 মাসে বিএনপি সরকার জনগণ যেন মনে না করে যে তারা জুলাই বিপ্লব পরবর্তী ইউনূস সরকারের দ্বারা যেমন প্রতারিত হয়েছে, তেমনি বিএনপি সরকারের দ্বারা আরো বেশি প্রতারিত হবে। 2/3 মেজরিটির জোরে বিএনপি যেন মনে না করে যে আমরাই আজীবনের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসলাম, আমরাই সবকিছু করব। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যেই কার্যক্রম আমরা দেখছি, তাতে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে প্রধানমন্ত্রী যা চাচ্ছেন সেটি তার অনুসারীদেরকে তিনি বোঝাতে পারছেন না। সেটি বিএনপির মন্ত্রিসভার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি বিএনপির এমপি এবং ছাত্রদল, যুবদল বা অন্যান্য নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা মনে করছেন যে 2001 সালে সেই বিএনপি একটা সরকার পরিবর্তনের ধারাবাহিকতায় সরকার পরিবর্তন হয়েছে, মাঝখানে যে একটা জুলাই বিপ্লব, একটা রক্তক্ষয়ী বিপ্লব সংগ্রাম আন্দোলন অভ্যুত্থান যে বলেন ঘটে গেছে, সেটি মনে হচ্ছে যেন তারা ইতিমধ্যেই ভুলে গেছেন। তো আমরা অনুষ্ঠানটি খুব বেশি লম্বা করতে চাই না, 32 মিনিট হয়ে গেছে। আমরা শেষ করতে চাই, আমরা 2টা কমেন্টস নিয়ে অনুষ্ঠানে শেষ করতে চাই। বিএনপি তো স্বৈরাচারের দিকে যাচ্ছে, একজন বলছেন 111 হওয়ার সম্ভাবনা কি আছে। একজন বলছেন আমাদের দর্শক সালাউদ্দিন ভারতের এজেন্ট, সে বিএনপিকে বিপদের দিকে নিয়ে যাবে।
একজন অবশ্য আশা রেখে বলেছেন যে আপনাদের প্রতি অনুরোধ, আপনি আপনার দেশপ্রেমের জায়গায় অবস্থান করবেন, আপনাদের নিয়ে আমাদের অনেক আশা রাখি। ভাই, দেশপ্রেমের জন্যই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা হাসিনার আমলে আমরা ছিলাম সবার বিএনপি জামাত, বিএনপি আমলে আমরা হচ্ছে এখন জামাত। আপনি কিছুই যদি বলেন, এখন ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কখনো জামাত ক্ষমতায় আসে আমাদেরকে আওয়ামী লীগ বলে কিনা, সেটাও আমাদের মাথায়। অর্থাৎ আমরা হচ্ছে আসলে ধরেন আমরা কারোরই বন্ধু হই না, হতে চাইও না। আসলে আমরা আমাদের দেশের পক্ষে কাজ করতে চাই, মানুষের পক্ষে কাজ করতে চাই। একজন কমেন্টস করছেন যে আমি চুপচাপ কেন, আমি আসলে চুপচাপ না। ধরেন সরকার তো আসলে মাত্র পর্যবেক্ষণে আছে, প্রতিটা মোমেন্ট, প্রতিটা কার্যক্রম, প্রতিটা বিষয় কিন্তু নোট ডাউন হচ্ছে।